রেনাল ট্রান্সপ্লান্ট সেটি করবার পর আসলে সেটি ফেইলিওরের কোনো সম্ভাবনা রয়েছে কিনা তাৎক্ষণিক কিংবা কিছুদিন পর? ট্রান্সপ্লান্ট করার পর ফেলিওরের সম্ভাবনা অবশ্যই থাকে। ইমিডিয়েটলি যেটা হয় অ্যাকিউট বলা হয়, অ্যাকিউট একেবারে ওটির টেবিলে পর্যন্ত হতে পারে। কিছু কিছু রোগ আছে যেগুলো টেবিলে ওই যিনি গ্রহীতা যারা এন্ডোস্টেক্সে তার এমন কোনো রোগ থাকতে পারে যেটা ইভেন অপারেশন থিয়েটারেই সেটার এফেক্ট আসে ট্রান্সপ্লান্টের কিডনির উপর পড়তে পারে এবং রিজেকশন হতে পারে। এটাকে হাইপার অ্যাকিউট রিজেকশন বলা হয়। তো অ্যাকিউট রিজেকশন হলো ট্রান্সপ্লান্টের ইমিডিয়েট পরে পরে। আর আরেকটা আছে যেটা ক্রনিক রিজেকশন, অর্থাৎ এটা ধীরে 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 ওই ট্রান্সপ্লান্ট কিডনিটাকে বডি রিজেক্ট করে। এই রিজেকশনের ইমিউনোলজিক্যাল কারণ থাকে আর কিছু মেটাবলিক কারণ থাকে। তো অ্যাকিউট রিজেকশন যদি ইমিডিয়েটলি ডায়াগনোস করে কিছু স্টেরয়েড এবং আর কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ আছে ওগুলো দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে প্লাজমাফেরেসিস বলে একটা চিকিৎসা ব্যবস্থা আছে, সেগুলো করা হয়। তো এই ধরনের ভালো ভালো চিকিৎসা আছে। কথা হচ্ছে কত তাড়াতাড়ি আপনি সেটা ডিটেক্ট করতে পারলেন এবং কত তাড়াতাড়ি চিকিৎসাটা দিতে পারলেন। এবং এটা ডিটেকশনের জন্য কিছু সাসপিশন থাকতে হয় যে কিডনি সাকসেসফুলি করা হলো ট্রান্সপ্লান্ট, তারপরে প্রচুর প্রস্রাব হচ্ছে, হঠাৎ করে দেখা গেল যে তার প্রস্রাব কমে যাচ্ছে, তার ক্রিয়েটিনিন যেটা ধরেন ট্রান্সপ্লান্টের আগে 6, 7, 8 ছিল সেটা কমে 1, 1.5 চলে এসেছিল বা 1.2 এসেছিল, এটা আবার বাড়তে শুরু করছে। তখন ইমিডিয়েটলি আপনাকে কিছু পরীক্ষা করতে হবে যে কোনো সার্জিক্যাল কারণে কিছু হচ্ছে কিনা বা কোনো ইমিউনোলজিক্যাল কারণে হচ্ছে কিনা, সেগুলো করে যদি আপনি উপযুক্ত চিকিৎসা দিতে পারেন সেখান থেকে রেস্কিউ করা সম্ভব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, রেনাল ট্রান্সপ্লান্ট নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। স্থূলতাকে কিন্তু এখন ডিজিজই বলা হচ্ছে। এটা 2013 সাল থেকে WHO স্থূলতাকে একটি রোগ হিসেবে কিন্তু ওরা এনলাইটেড করে ফেলেছে। তো এখন স্থূল কখন বলবো আমরা? তো এখানে আমরা আসলে BMI দিয়ে হিসাব করি স্থূলতাটাকে। BMI হিসাব করার জন্য আমাদের একটা মানুষের ওজন লাগে, যেটা আমরা কেজিতে হিসাব করি, আর হচ্ছে তার উচ্চতা লাগে। তো উচ্চতাটা আমরা মিটার স্কোয়ারে নিয়ে যদি আমরা তার ওজনকে তার উচ্চতাকে মিটার স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা তার BMI জানতে পারি। তো একটা আদর্শ উচ্চতার মানে একটা আদর্শ BMI হচ্ছে একটা মানুষের জন্য, আমাদের এই এশিয়ান কান্ট্রির জন্য হচ্ছে 23 কেজি পার মিটার স্কোয়ার। মানে এটা হচ্ছে আমাদের এশিয়ান BMI। আর এটা যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে হয় তাহলে এটা হচ্ছে 25 কেজি পার মিটার স্কোয়ার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, NTVর সাথেই থাকুন।